নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসের যে আপকামিং আইপিও সেটার বিষয়। আমরা এই আইপিওর বিষয়ে আলোচনা করতে গেলে পরে কি বিষয়ে আপনাদের জানা দরকার সেগুলোও তুলে ধরার চেষ্টা করব, অর্থাৎ টেন্টেটিভ টাইমলাইন, আইপিও ডিটেলস, জিএমপি, ফিনান্সিয়াল ইনফরমেশন, পিআর ডিটেলস, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ দ্য কোম্পানি। সর্বশেষে আমি আলোচনা করব আমরা অ্যাপ্লাই করব কিনা সেটা নিয়ে আলোচনা করব। যদি এই কোম্পানিটা সম্পর্কে আমরা বলতে যাই, এটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের আন্ডারেই একটা কোম্পানি, অর্থাৎ আন্ডার দ্য প্যারেন্টেজ অফ এইচডিএফসি ব্যাংক, হুইচ ইজ দ্য লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক অফ ইন্ডিয়া। এটি একটি এনবিএফসি কোম্পানি যেটা 2007 সালে পথ চলা শুরু করেছে এবং আরবিআই এর গাইডলাইন ফলো করেই এই কোম্পানিটি কিন্তু বিজনেস করছে। এবং এই বিজনেস করতে গিয়ে এরা কী ধরনের বিজনেস করে সেটা যদি বলতে চাই, তাহলে এরা তিনটে ভার্টিক্যালে বিজনেসটা করে। প্রথম যেটা করে এন্টারপ্রাইজ লেন্ডিং, যেটার মধ্যে লোন টু মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এবং সেকেন্ড যে ভার্টিক্যালে কাজ করে সেটা হলো অ্যাসেট ফিনান্স, অর্থাৎ সিকিউরড লোন ফর কমার্শিয়াল ভেহিকলস, কনস্ট্রাকশন ইকুইপমেন্টস অ্যান্ড ট্র্যাক্টরস। থার্ড যে ভার্টিক্যালে কাজ করে সেটা হচ্ছে কনজিউমার ফিনান্স, সিকিউরড অ্যান্ড আনসিকিউরড লোন ফর পার্সোনাল অ্যান্ড কনজিউমার পারচেজেস। এই কোম্পানিটি এছাড়াও কি কাজ করে, প্রোভাইডস বিজনেস প্রসেস আউটসোর্সিং সার্ভিসেস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইন্স্যুরেন্স প্রোডাক্ট টু ইটস লেন্ডিং কাস্টমার্স, অর্থাৎ যাদেরকে তারা লোন দেয় তাদেরকে এরা ইন্স্যুরেন্সও প্রোভাইড করে। এই কোম্পানিটি 1772টি ব্রাঞ্চেস কিন্তু এক্সিস্ট করছে বর্তমানে, এবং প্রায় 1170টি সিটিসের মতো এদের প্রেজেন্স রয়েছে অ্যামং দ্য 31 স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ ইন ইন্ডিয়া। এটা কিন্তু অনেকটা বিস্তৃতি, কারণ কি যদি চিন্তা ভাবনা করি হিউজ কিন্তু নেটওয়ার্ক, একটা এনবিএফসির এতগুলো ব্রাঞ্চেস, এটা কিন্তু অভাবনীয় ব্যাপার। এই যে কোম্পানিটি আমরা তুলে ধরলাম আপনাদের সামনে, এই কোম্পানিটার এখন আমি কিন্তু আইপিও যদি ডিটেলস জানতে চাই বা দেখতে চাই, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ কতগুলো ইনফরমেশন আপনাদেরকে দিয়ে যাব। প্রথম যে ইনফরমেশনটা দেই সেটা হচ্ছে আইপিওর অফার ডেট, সেটা হচ্ছে জুনের 25 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন পর্ব চলবে। এই ডেটের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং অ্যাপ্লিকেশনের জন্য আপনার কত টাকার প্রয়োজন, আপনাকে এখানে কাট অফ প্রাইস, অর্থাৎ এখানে 740 টাকায় আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে যদি অফার প্রাইস দেওয়া আছে 700 থেকে 740 টাকা। এই যে অফার প্রাইস সেটার মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং ডেটটা তো আমি বলেই দিলাম। এবার অ্যালটমেন্ট ডেট কবে একটু জেনে নিন, সেটা হচ্ছে জুন মাসের 30 তারিখ। রিফান্ড ইনিশিয়েশন, অর্থাৎ যারা পাবেন না তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, সেটা হচ্ছে জুলাইয়ের 1 তারিখ, এবং যারা পাবেন তাদের ডিম্যাট অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে স্টক হচ্ছে জুলাইয়ের 1 তারিখ, এবং লিস্টিং ডেট হচ্ছে বুধবার, যেটা হচ্ছে জুলাইয়ের 2 তারিখ। এই ডেটগুলোকে আপনারা কিন্তু মাইনরলি ফলো করবেন। এবার আইপিও ডিটেলস যদি আমি জানতে চাই বা জানাই আপনাদের, তাতে ফেস ভ্যালু হলো 10 টাকা প্রতি শেয়ার, ইস্যু প্রাইস তো আগেই বলেছি 700 থেকে 740 টাকা, লট সাইজ হচ্ছে 20, অর্থাৎ এক লটে 20টি করে শেয়ার থাকবে, আপনারা একাধিক লটেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। ইস্যু সাইজ হচ্ছে 12,500 কোটি টাকা, এটা কিন্তু অনেকটা, আর হুন্ডাই মোটরের পরে এত বড় আইপিও কিন্তু আবার দ্বিতীয়বার আসছে। এই যে এনবিএফসি হিসাবে এই আইপিওটার কিন্তু হিউজ অ্যামাউন্ট, 12,500 কোটি টাকা কম নয়। এর আগে এসেছিল বাজাজ হাউজিং ফিনান্স, তারপরে কিন্তু এটা ভালোই বড় সড়ো রকমের একটা আইপিও। এখানে ফ্রেশ ইস্যু হচ্ছে 2,500 কোটি টাকা, এবং অফার ফর সেল হচ্ছে 10,000 crore। এবার লিস্টিং কিন্তু হবে বিএসসি এনএসসি দু জায়গায় কিন্তু লিস্টিং হবে। এবার এই কোম্পানিটির আমরা দেখে নিই যে এর হলো গ্রে মার্কেট প্রাইস কত চলছে। গ্রে মার্কেট প্রাইস আমি যখন ভিডিও করছি, বা গ্রে মার্কেট প্রিমিয়াম যেটা বলে প্রাইস বলছি আমি, গ্রে মার্কেট প্রিমিয়াম হচ্ছে হলো 12% দেখাচ্ছে, অর্থাৎ 92 থেকে 95 টাকা একটা রেঞ্জ দেখাচ্ছে। এই গ্রে মার্কেট প্রিমিয়াম কখনোই কিন্তু অ্যাসিওর করে না আপনার লিস্টিং ডেটকে, কারণ কি এই গ্রে মার্কেট প্রিমিয়ামটি ওঠানামা করে এটার উপর, কারণ কি লিস্টিংটাও একটু হলেও ডিপেন্ড করে। অ্যাসিওর না করলেও আমরা একটা ধারণা কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়াম থেকে পাই যে কত টাকায় কোম্পানিটি লিস্টিং হতে যাচ্ছে, জাস্ট খালি এইটুকুই। এরপর যদি এর আরও কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আমাকে তুলে ধরতে হয় এর ফিনান্সিয়াল ইনফরমেশন, কারণ কোম্পানিটি
ফিনান্সিয়ালি কোন পজিশনে আছে এটা কিন্তু জানা খুব দরকার। এই চার্টের মধ্যে আমি তুলে ধরেছি 31শে মার্চ 2022-এর ডাটা থেকে শুরু করে 31শে মার্চ 2025, অর্থাৎ 4টে বছরের ডাটা কিন্তু তুলে ধরেছি। যদি আমরা অ্যাসেটসের দিকে তাকাই দেখবো যে 62,000 কোটি টাকা ছিল 2022-এ, সেটা কিন্তু আস্তে আস্তে বেড়েছে। 62-র পরে 70, তারপরে 92, তারপরে হলো 1,08,663 কোটি টাকা, অর্থাৎ প্রত্যেক ইয়ার আফটার ইয়ার কিন্তু এর অ্যাসেটস বেড়েছে। রেভিনিউ যদি আপনি দেখেন দেখবেন 11,000, 12,000, 14,000, তারপরে 16,300, অনেকটাই বেড়েছে। এবার প্রফিট যদি দেখতে যাই তাহলে দেখবো 1,000, তারপরে হলো 1,900, তারপরে 2,400, তারপরে 2,100। আমি এগুলো সব রাউন্ড ফিগারে বললাম, পরের অঙ্কগুলো বললাম না। এখানে একটা জিনিস দেখুন যে 2024-এর 31শে মার্চে প্রফিট ছিল আফটার ট্যাক্স দেখুন 2,460 কোটি টাকা, পরে কিন্তু সেটা কমেছে 2,175, যেটা মোটামুটি 285 কোটি টাকার মতো কিন্তু একটা ডিক্লাইন দেখা যাচ্ছে। হয়তো বা কোনো কারণে হয়তো ডিক্লাইন হয়েছে, সেটা কোম্পানি হয়তো কোনো জায়গায় ট্যাক্স বেশি পে করেছে বা পেন্ডিং ট্যাক্স থাকে, অনেক সময় অনেক কিছু খরচা হয়তো কিছু বাড়িয়েছে, যার জন্য এটা হয়তো কমেছে। এরপর নেট ওর্থ দেখবেন তাও বেড়েছে প্রত্যেক ইয়ার আফটার ইয়ার। রিজার্ভ এবং সারপ্লাস প্রত্যেক ইয়ার আফটার ইয়ার বেড়েছে, তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে কোম্পানির বোরোইং, যেটা একটু কোম্পানিকে নেগেটিভিটিতে নিয়ে যায়, নেগেটিভ সিগন্যাল দেয়। আইপিও আসার পরে হয়তো এই বোরোইং হয়তো ক্লিয়ার করে দেবে। এবার এখানে শেয়ার হোল্ডিং যদি আমরা দেখি যে মোস্ট অফ দ্য শেয়ার আইপিও ইস্যু হওয়ার আগে কিন্তু হোল্ড করছে কিন্তু প্রমোটার, যেটা হচ্ছে হলো এইচডিএফসি ব্যাংক 94.36%-এর মতো। এবার এই যে কোম্পানিটি যে আছে তার আমরা কিছু স্ট্রেংথ এবং উইকনেস জেনে নিই। এখানে এর যদি স্ট্রেংথের কথা বলি তাহলে কিন্তু এর লার্জ অ্যান্ড গ্রোয়িং কাস্টমার বেস কিন্তু রয়েছে। এটা একটা স্ট্রেংথ, এর কিন্তু প্রচুর কাস্টমার বেস। এবং আরেকটা জিনিস, এ কিন্তু ডাইভার্সিফাইড বিজনেস করে, 3টে ভার্টিক্যালে যেমন বললাম, বিপিওর কথা বললাম, তার জন্য কিন্তু এখানে কনসেন্ট্রেশন অফ রিস্ক, মানে একটা জায়গায় যে রিস্ক চলে যাচ্ছে সেরকম নয়, এটা একটা ডাইভার্সিফাইড রিস্কের জায়গা আছে কোম্পানির, যার জন্য এর কিন্তু একটা জায়গায় যদি রেভিনিউ কম আছে আরেকটা জায়গা থেকে কিন্তু রেভিনিউ চলে আসবে। এবার এখানে বিভিন্ন রেটিং সংস্থা ক্রিজিল এবং কেয়ার, এরা কিন্তু দুজনেই AAA রেটিং দিয়েছে। এছাড়া আরেকটি জিনিস, এখানে একটা ব্র্যান্ড ভ্যালুর গুরুত্ব হচ্ছে এইচডিএফসি ব্র্যান্ড ভ্যালু। এই এইচডিএফসি ব্র্যান্ড ভ্যালু, অর্থাৎ এইচডিএফসির এই ব্র্যান্ড ভ্যালুর জন্য কিন্তু একটা ট্রাস্ট এবং সাপোর্ট কিন্তু মার্কেট থেকে এই কোম্পানিটা পেতে যাচ্ছে। আরেকটি বিষয় এখানে যে আমাদের এরা যে সেক্টরে কাজ করে সেটা হচ্ছে এমন কিছু কাস্টমারকে এরা বা টার্গেট করে যারা কিন্তু সাধারণত ব্যাংকে গিয়ে লোন পায় না। এই সংখ্যাটাই বেশি থাকে আমাদের পপুলেশনের মধ্যে। সেই জন্যে এরা একটা ভাস্ট স্কোপ কিন্তু এদের মধ্যে আছে, যে সেই স্কোপটা এরা পায় এইসব কাস্টমারকে টার্গেট করতে এবং তাদেরকে লোন ইস্যু করে এবং সেখান থেকে প্রফিট জেনারেট করার জন্য। সেটাও একটা কিন্তু স্ট্রং পয়েন্টই বলা চলে। এবার রিস্কের কথা যদি বলি, রিস্কের কথা বলতে গেলে আর এনবিএফসিগুলো একটা আনসার্টেনিটি সবসময় থাকে, আনসার্টেনিটি তাদের উপর থাকেই। কারণ কি, আরবিআই এর গাইডলাইন এর উপর তাদের চলতে হয়, আরবিআই এর বিভিন্ন সময় পলিসির কারণে হয়তো অনেক সময় ইম্প্যাক্ট এদের মধ্যে পড়েই, সেটা অনেক সময় নেগেটিভ ইম্প্যাক্টও পড়ে। এবং এদের যে কম্পিটিশন আছে, পিআর কোম্পানিগুলো যদি আমরা একটু দেখে নিই তাহলে দেখতে পারবো এর মধ্যে বাজাজ ফিনান্স, এল&টি ফিনান্স, সুন্দরম ফিনান্স, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফিনান্স, চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট এবং শ্রীরাম ফিনান্সের মতো অলরেডি এস্টাবলিশড কোম্পানি কিন্তু রয়েছে, যাদের সাথে এদের কম্পিটিশন করতে হবে। তবে এটির হিস্ট্রিক্যাল ট্র্যাক যদি দেখা যায় এইচডিএফসি ফিনান্সিয়াল সার্ভিসের, ভালো, হয়তো বা এরা এই পিআর কম্পিটিশনটাকে ওভারকাম করতে পারে, তবু এটা একটা রিস্কের মধ্যেই আমি ধরবো। আরেকটি জিনিস সেটা এখানে দেখাচ্ছি আপনাদেরকে, এর যে আমরা জিএমপিটা দেখলাম, আমরা এখন জিএমপি দেখলাম হলো 12%, কিন্তু এই কোম্পানিটির কিছুদিন আগে অর্থাৎ জানুয়ারি 2024-এ গ্রে মার্কেটে এর কিন্তু প্রাইস ছিল 600 টাকা, সেটা কিন্তু 2024-এর সেপ্টেম্বরে চলে যায় 1450 টাকা, জুনে চলে যায় এই রানিং মাসেই 1250 টাকা। কিন্তু অদ্ভুতভাবে প্রমোটার লিস্টিং করতে চাচ্ছে যে আপার ব্র্যান্ডটা দেখিয়েছে সেটা হলো 740 টাকা, যেটা কিন্তু এক্সিস্টিং শেয়ার প্রাইসের থেকেও কম। যদি আমরা জিএমপি এক্সিস্টিং জিএমপিকে যদি আমরা করি, কনসিডারেশনে আনি, তাহলেও কিন্তু শেয়ার প্রাইস কিন্তু দাঁড়াচ্ছে 830-35 টাকার মতো। সেই জায়গাটা একটু অবাক হওয়ার, অর্থাৎ এখানে ভ্যালুয়েশন সংক্রান্ত কোনো সমস্যা থাকতে পারে এবং এখানে প্রমোটার হয়তো বুঝতে পেরেছে যে ভ্যালুয়েশন অনুসারে ঠিকঠাক নেই, সেই জন্য এই আপার ব্যান্ডেই কিন্তু শেয়ারটিকে মার্কেটে এনেছে এই আইপিও আকারে। এটা একটু দেখার বিষয়। এখানেও আমার একটু রিস্ক
একটু কাজ করছে, কেন এরকম হলো। এবার ভবিষ্যতে বলবে লিস্টিং হওয়ার পরে কি হয় সেটা দেখা যাবে। এবার সর্বোপরি আমরা যদি শেষে কথায় আসি, আমরা এবার অ্যাপ্লিকেশন করব কিনা। এবার আমি আপনাদের সামনে স্ট্রেংথ এবং উইকনেস কি আছে কোম্পানিটার সম্পূর্ণই কিন্তু ডিটেলস আলোচনা করেছি এবং ফিনান্সিয়াল কন্ডিশনটাও আলোচনা করেছি, যার মধ্যে যথেষ্ট পজিটিভ নিউজ আছে। একটি ইয়ারে শুধু খালি প্রফিট আফটার ট্যাক্সটা আমরা ডিক্লাইন হতে দেখেছি। এবার এখানে একটু আপনাকে ভাবতে হবে, এই নেগেটিভ জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, তার সাথে সাথে সাবস্ক্রিপশন রেটটাকেও আপনাকে যেমন ফলো করতে হবে, আবার আপনাকে জিএমপিটাকেও, গ্রে মার্কেট প্রিমিয়ামটাকেও ফলো করতে হবে। যদি এখানে যে জিএমপি দেখাচ্ছে আজকের ডেটে 12%, এটা যদি মোর দ্যান 20% দেখা যায়, তাহলে আমার মনে হয় অ্যাপ্লিকেশন করলে পরে আপনারা একটা লিস্টিং গেন পেতে পারেন। এবার লিস্টিং গেনের ব্যাপার যেমন থাকে, সেরকম অনেকেই আছেন যারা আইপিও পাওয়ার পরে হোল্ড করেন। এবার হোল্ডিংয়ের ব্যাপারে বলা খুব কঠিন, কারণ পিআর কোম্পানি প্রচুর রয়েছে, কম্পিটিশন কিন্তু মার্কেটে রয়েছে। দেখা গেল ওই টাটা টেকনোলজির মতো হিউজ লিস্টিং গেন পেলো, পরে কিন্তু আবার স্টকটি অনেকটা নিচে পড়ে আছে, এখনও কিন্তু স্টকটি ধুকছে, এরকমও হওয়ার চান্সেস থাকে। অনেক সময় ভালো কোম্পানি, ভালো ফিনান্সিয়াল, ভালো সব কিছু থাকলেও হিউজ লিস্টিং গেন পেলো, পরে কিন্তু যারা হোল্ড করে লং টার্ম ধরে তাদেরকে ডিপ্রাইভ করে। এখানে যারা এই প্রি ইস্যুতে, আইপিও প্রি ইস্যুতে শেয়ার বাই করেছে, তারা কিন্তু অলরেডি কিন্তু প্রায় 35 to 48% মতো একটা ডিক্লাইন ফেস করেছে, বা লসে কিন্তু এখনও রয়েছে। কারণ কি, বিভিন্ন প্রাইসে বিভিন্ন জন কিনেছেন, সেখান থেকে কিন্তু অনেকটা কারেক্টেড হয়ে এখন যদি 740 টাকা হয়, তাহলে কিন্তু অনেকটা তাদের লস দেখাচ্ছে। যদি এই প্রাইসে যদি লিস্টিং হয়, তাহলে কিন্তু তাদের অনেকটা লস হবে, কারণ কি তারা অলরেডি শেয়ার কিন্তু 1250 বা 1450 বিভিন্ন রেঞ্জে কিনেছে, যেটার কিন্তু প্রায় ডিফারেন্সটা প্রায় 30 to 48%-এর মতো লস। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবার যাই হোক, এবার আপনারাকে ওয়েট করতে হবে, অ্যাপ্লিকেশন পর্ব চালু হওয়ার সঙ্গে সঙ্গে যে ঝাঁপিয়ে পড়তে হবে অ্যাপ্লিকেশন পর, সেরকম না, 2-1 দিন অবজার্ভ করা উচিত, দেখে যে কীরকম সাবস্ক্রিপশন হয় এবং গ্রে মার্কেট প্রিমিয়াম কি থাকে, এইগুলো দেখে আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। আপাতত সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় নেই, তবে ফিনান্সিয়াল কন্ডিশন ভালো, বিজনেস ভালো, ব্র্যান্ড ভ্যালু কোম্পানির কিন্তু ভালো রয়েছে, এবং এটা অনেক বড় আইপিও, এদের নেটওয়ার্ক বা ব্রাঞ্চেস কিন্তু প্রচুর রয়েছে বিভিন্ন সিটিসে, বিভিন্ন স্টেটে। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু চুলচেরা বিশ্লেষণ করে তবেই আপনাদের সিদ্ধান্ত নেবেন। আমার এই আলোচনার থেকে যদি আপনারা কিছু নলেজ গ্যাদার করে থাকেন, তাহলে আমার এই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং সর্বোপরি যারা নতুন দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।